ভারতীয় রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, বিজেপি নির্বাচন জেতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় আর বিরোধীরা হারে অমিত শাহের মাইক্রো ম্যানেজমেন্টে। কেউ তাকে বলেন আধুনিক ভারতের চাণক্য, কেউ বলেন মাস্টার মাইন্ড, আবার বিরোধীদের চোখে তিনি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর পলিটিক্যাল ব্রেন, যিনি কখনো সামনে থেকে তরবারি ঘোরান না, কিন্তু পিছন থেকে পুরো দাবার বোর্ডটাই নিয়ন্ত্রণ করেন। একজন সাধারণ প্লাস্টিকের পাইপের ব্যবসায়ী এবং স্টক ব্রোকার থেকে কিভাবে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, কিভাবে তিনি এমন এক সিক্রেট ব্লুপ্রিন্ট তৈরি করলেন যা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল তৈরি করে ফেলল, ভারতীয় জনতা পার্টি। আজকের এই ভিডিওতে আমরা অমিত শাহের সেই পলিটিক্যাল ডায়েরিটা ডিকোড করব। কি আছে সেই ডায়েরির পাতায় যেটা তিনি সব সময় লুকিয়ে রাখে, জানাবো তার সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পান্না প্রমুখ স্ট্র্যাটেজি এবং সেই অন্ধকার সময়ের কথা যখন তাকে নিজের রাজ্য থেকেই তড়িঘড়ি করে বের করে দেওয়া হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর ভারতের রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি আপনাদের বদলে যাবে। রাজনীতি কোনো আবেগ নয়, রাজনীতি হলো পিওর ম্যাথামেটিক্স আর ডেটা সায়েন্স। এই মন্ত্রটি যিনি ভারতীয় রাজনীতিতে সবচেয়ে নিখুঁতভাবে প্রয়োগ করেছেন তিনি হলেন অমিত অনিলচন্দ্র শাহ। 22 অক্টোবর 1964 সালে মুম্বাইয়ের এক ধনী গুজরাটি হিন্দু পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, কিন্তু তার মগজ চলত কম্পিউটারের মতন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল স্টক ব্রোকার হিসাবে, আর শেয়ার বাজারের সেই ডেটা অ্যানালাইসিসের অভিজ্ঞতাই পরে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। অমিত শাহ যখন আরএসএসে যোগ দেন তখন তার বয়স মাত্র 14। 1982 সাল আহমেদাবাদের একটি আরএসএস শাখায় তার পরিচয় হয় নরেন্দ্র মোদীর সাথে। সেই পরিচয় শুধু বন্ধুত্বের ছিল না, সেটা ছিল ভারতীয় রাজনীতির সবচেয়ে শক্তিশালী জুটির সূচনা। যখন গুজরাটে কংগ্রেসের একচেটিয়া আধিপত্য, তখন মোদি এবং শাহ মিলে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন। তারা বুঝতে পেরেছিলেন ক্ষমতা দখল করতে হলে গ্রাউন্ড লেভেলের সংগঠন দখল করতে হবে। অমিত শাহকে দায়িত্ব দেওয়া হলো কোঅপারেটিভ ব্যাংক এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কংগ্রেসের প্রভাব মুছে ফেলার। অমিত শাহ নিজের স্টক ব্রোকার ব্রেন কাজে লাগালেন। তিনি ডেটা সংগ্রহ করার কাজ শুরু করলেন, গ্রামের পর গ্রাম ঘুরলেন এবং এমন এক সমীকরণ তৈরি করলেন যে কোনো বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই তিনি কংগ্রেসের নেতাদের হারিয়ে কোঅপারেটিভ সোসাইটিগুলোর দখল নিলেন। ভাবুন তো কীরকম মাথা থাকলে এই ধরনের কাজ করা যায়। এটাই তো ছিল তার প্রথম মাস্টার স্ট্রোক, পলিটিশিয়ান অমিত শাহর মাস্টার স্ট্রোক। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ তখন ক্ষমতার শীর্ষে, কিন্তু এরপরেই তার জীবনে নেমে আসে সবথেকে অন্ধকার অধ্যায়। 2010 সাল সোহরাবুদ্দিন শেখ ফেক এনকাউন্টার মামলায় সিবিআই অমিত শাহকে গ্রেপ্তার করে, যিনি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাকেই কিনা যেতে হলো জেলের ঠিকানায়। সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে গুজরাট থেকে 2 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছিলেন অমিত শাহের ক্যারিয়ার শেষ, কিন্তু চাণক্য নীতি বলে পিছিয়ে আসা মানেই হেরে যাওয়া নয়। কখনো কখনো বাঘ 2 পা পিছিয়ে আসে আরও জোরে লাফ দেওয়ার জন্য। দিল্লিতে নির্বাসনে থাকার সময় তিনি নষ্ট করেননি, কোনো সময় তিনি নষ্ট করেননি। তিনি বসে বসে পুরো উত্তরপ্রদেশের ম্যাপ, ডেমোগ্রাফি এবং জাতপাতের সমীকরণ স্টাডি করেছিলেন। তিনি ডেটা বেস বানাচ্ছিলেন পরবর্তী যুদ্ধের জন্য। 2014 সালের লোকসভা নির্বাচন, বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে, আর অমিত শাহকে দেয়া হলো ভারতের সবচেয়ে জটিল রাজ্য উত্তরপ্রদেশের দায়িত্ব। উত্তরপ্রদেশ হলো এমন একটা রাজ্য যেটা অনেক রাজনীতিবিদকে
অনেক কিছু শিখিয়েছে। আর কথা বলে দিল্লি দখল করতে হলে সেই রাস্তাটা উত্তরপ্রদেশ হয়ে যায়। তাই অমিত শাহের কাছে প্রথম বড় চ্যালেঞ্জটা চলে আসে এই উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার। অমিত শাহ যখন ইউপির দায়িত্ব নেন তখন সেখানে মায়াবতী এবং মুলায়ম সিং যাদবের রাজত্ব। কিন্তু অমিত শাহ নিয়ে এলেন তার ব্রহ্মাস্ত্র, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রো ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজি ওয়ানে ছিল নন যাদব ওবিসি এবং নন যাদব দলিত ভোট। তিনি দেখলেন ইউপিতে নির্দিষ্ট কয়েকটি জাতের হাতে ক্ষমতা কুক্ষিগত। তিনি বাকি উপেক্ষিত জাতগুলোকে এক করলেন হিন্দুত্বের ছাতার তলায়। স্ট্র্যাটেজি 2 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পান্না প্রমুখ। এটি ছিল রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। ভোটার লিস্টের প্রতিটি পৃষ্ঠার জন্য তিনি একজন করে কর্মীকে দায়িত্ব দিলেন। ওই পৃষ্ঠায় থাকা 30-40 জন ভোটারের বাড়ি যাওয়া, তাদের সুখ দুঃখের খোঁজ নেওয়া এবং তাদের ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব ছিল ওই পান্না প্রমুখের। ফলাফল, পুরো দেশ চমকে গেল। ইউপির 80টি আসনের মধ্যে বিজেপি একাই জিতল 71 আসন। অমিত শাহ প্রমাণ করলেন তিনি শুধু গুজরাটের নেতা নন, তিনি ন্যাশনাল লেভেলের মাস্টার মাইন্ড। ইউপি বিজয়ের পর তাকে করা হলো বিজেপির রাষ্ট্রীয় সভাপতি। তার নেতৃত্বেই বিজেপি শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় মেম্বারশিপ ড্রাইভ। মাত্র একটা মিসড কলের মাধ্যমে সদস্য হওয়া। তিনি টার্গেট নিলেন দেশের প্রতিটি জেলায় বিজেপির একটি নিজস্ব অফিস থাকবে। এরপর 2019 সালের নির্বাচনে তিনি হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তখন থেকেই সেই মোদি শাহ জুটির নতুন নাম হলো জয় ভিরুর জুটি। আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই তিনি নিলেন একের পর এক ঐতিহাসিক এবং বিতর্কিত সিদ্ধান্ত। যে 370 ধারা বা কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস সরানো একসময় অসম্ভব মনে হতো, তিনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই বিল পাস করিয়ে দিলেন। এরপর সিএএ, 3 তালাক বাতিল এবং পিএফআই এর মতো সংগঠনকে ব্যান করার মতো কড়া সিদ্ধান্ত নিলেন। তার এই আয়রন হ্যান্ড বা লৌহ কঠিন প্রশাসন তাকে যেমন অনেকের কাছে হিরো বানিয়েছে, তেমনি সমালোচকদের কাছে তাকে বানিয়েছে একজন স্বৈরাচারী শাসক। অমিত শাহের রাজনীতিতে কোনো গ্রে এরিয়া বা ধূসর জায়গা নেই। তিনি হয় জেতেন, নয়তো জেতার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন। স্টক ব্রোকারের মতো তিনি রিস্ক নিতে জানেন, আর দাবার খেলোয়াড়ের মতো তিনি জানেন কখন কোন ঘুঁটি চালাতে হয়। তার নীতি পরিষ্কার, পলিটিক্স ইজ আ গেম অফ পাওয়ার অ্যান্ড ইউ মাস্ট নো হাউ টু উইন ইট। বন্ধুরা, অমিত শাহের এই জার্নি এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনাদের কেমন লাগে? তিনি কি সত্যিই ভারতের সেরা পলিটিক্যাল মাস্টারমাইন্ড? যদি জিজ্ঞাসা করি, যদি সেরা পলিটিক্যাল মাস্টারমাইন্ডই হবে, তাহলে 2021-এর নির্বাচনে কেন বিজেপি 70-এ আটকে গেছিল? নাকি পুরোটাই ডেটা আর ইভিএমের খেলা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে আমার কমেন্ট বক্স কিন্তু সবসময় খোলা, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ডিপ ডাইভ পলিটিক্যাল আর হিস্টোরিক্যাল অ্যানালিসিস দেখতে এক্সপ্লেনার উজ্জ্বলকে কিন্তু আপনাদের সঙ্গে রাখতেই হবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো সিক্রেট স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্লেনার উজ্জ্বল। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।